বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটা সংকটময় পরিস্থিতি নিয়ে আলোচনা করব, যেটা শুনলে পারে কৃষকের চোখ কিন্তু কপালে উঠবে। যেটা আমাদের চোখের সামনে এমনকি পায়ের নিচে নিবিড়ে ঘটে চলেছে। যেটা আমরা চোখে দেখেও দেখছি না, শুনেও শুনছি না, বুঝেও না বুঝার ভান করছি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আর এই সংকটময় আমি যে কথাটা বলছি, সেটা কোনটা বিষয়ে বলছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। সেটা হচ্ছে যে আমাদের এই পায়ের নিচে যে মাটিটা আছে, এই মাটিটা নিয়ে, অর্থাৎ মাটির স্বাস্থ্য নিয়ে। দেখুন, আমরা সবসময় কিন্তু এটা ভেবে থাকি যে আমরা কিভাবে ফলনটা বৃদ্ধি করব, কিভাবে চাষ থেকে লাভবান হব, এই সকল নিয়ে চিন্তা ভাবনা করে থাকি। কিভাবে রাসায়নিক সারটা আরো বেশি পরিমাণে ব্যবহার করলে বেশি বেশি ফলন পাওয়া যাবে, সে সকল বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি। কিন্তু আমরা কখনো কি চিন্তা ভাবনা করেছি যে মাটির স্বাস্থ্যের পরিস্থিতি কি, মাটির স্বাস্থ্যটা কি ভালো আছে, মাটি কি আদেও এখন সুস্থ আছে কি অসুস্থ আছে, সে সকল বিষয় নিয়ে কখনো চিন্তা ভাবনা করেছি? আমরা কিন্তু কখনো এই সকল বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি না, কারণ এটা নিয়ে আমরা কখনো ভাবি না। আসুন আজকে আমরা জেনে নেব যে কিভাবে এই সংকটময় পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, এমনকি বিজ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে মাটির এই যে অসুস্থতা, এই মাটিকে কিভাবে পুনর্জীবিত করা যায়, কিভাবে মাটিকে সুস্থতা ফেরত আনা যায়, সেই সকল বিষয় নিয়ে আমরা কিন্তু আজ আলোচনা করব। আসুন তাহলে আজকে জেনে নিই যে কিভাবে এই সংকটময় পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এখন আমরা কিন্তু এই মাটিকে কিন্তু আমরা মা বলি। সেই মাই কিন্তু আজকে এই আইসিইউতে আছে, কিন্তু সুস্থতার প্রয়োজন। দেখুন, আমরা যখন চাষ করি, আমরা যে ফসলটা ফলাই, এই আমরা কিন্তু আজ থেকে যদি 20 বছর 30 বছর পূর্বে যাই, অর্থাৎ 1990 সালে কিংবা 1980 সালের দিকে যদি বলি, এই জমিটাতে, এই যে আমি যে জমিটাতে বসে আছি, কিন্তু এই জমিটাতে কিন্তু 1 বস্তা সার দিলে কিন্তু ফসল আমরা ঘরে উঠাইতে পারতাম। কিন্তু সেই জমিতে 1 বিঘা জমিতে এখন 5 থেকে 7 বস্তা আমরা রাসায়নিক সার ব্যবহার করছি। অথচ কিন্তু এত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করার পরেও কিন্তু ফসল যে আমাদের বেশি হচ্ছে, তা কিন্তু হচ্ছে না। কোনো কোনো জায়গাতে কিন্তু ফসল আগের মতনই হচ্ছে, অথবা কোনো কোনো জায়গাতে ফসল কিন্তু আগের থেকে কিন্তু কমে আসছে। তাহলে আমরা এখন কি বুঝবো? এটা কি আমাদের যে সারটা ব্যবহার করছি, সারের কি গুণগত মান কমে গেছে, না আমরা যে কীটনাশকটা ব্যবহার করছি তার গুণগত মান কমে গেছে, কিংবা আমাদের সিস্টেমটা কি মানে পরিবর্তন করার কারণে এটা হচ্ছে? আপনি যদি বলেন এটা কি কারণে হচ্ছে, আসল কথা হচ্ছে আমাদের সারের গুণগত মানও কমে নাই, আমার প্রায় কীটনাশকের গুণগত মান কমেনি। আসল সমস্যাটা হচ্ছে আমরা যে জমিটা ব্যবহার করছি, এই জমিতে যে সারগুলা ব্যবহার করছি, সমস্যাটা হচ্ছে এই জমি। অর্থাৎ আমরা মানে মূল যেটা সমস্যার কথা বলছি, যেটা সমস্যা, সেটা হচ্ছে কিন্তু ওই ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি বলতে কোনটা বোঝাচ্ছে? কারণ হচ্ছে যে এই যে মাটিটা, এই মাটি হচ্ছে কিন্তু আসল ফ্যাক্টরি। এই মাটিতেই কিন্তু যে ফসলটা ফলাবে, সেইখানে কিন্তু সমস্যা। এই মাটিকে আমাদের যে পূর্বে যে মানে শক্তিটা ছিল, সেই শক্তিটা কিন্তু সে হারাই ফেলেছে। কোন জায়গায় শক্তিটা হারাই ফেলেছে? এখন যদি আমি আপনাকে বলি, আমরা যে রুটিটা খাই, অর্থাৎ আমরা যে গমের আটা কিন্তু ডাইরেক্ট সরাসরি খাই না, আমরা কিন্তু রুটি বানাইয়ে তবেই কিন্তু আমরা সেটা খাদ্য হিসেবে গ্রহণ করি। আবার যদি আমি আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে, আপনারা যদি যে বাজার থেকে মনে করেন যে বিভিন্ন রকমের শাকসবজি ভালো মন্দ অনেকগুলো কিনে নিয়ে আসলেন, কিনে নিয়ে আসার পরে বাড়িতে নিয়ে আসার পরে কিন্তু এটা রান্না করবেন, রান্না করার পরে কিন্তু যে খাবারটা হবে সেটা কিন্তু আপনার পেটে যাবে, তবেই কিন্তু আপনি খাবারটা গ্রহণ করতে পারবেন। এখন যদি আপনি খাবারটা নিয়ে গেলেন, কিন্তু আপনাকে যে রান্না করে দেবে, যে রাঁধুনিটা, সেই রাঁধুনিটা কিন্তু আপনার বাড়িতে নাই, কিংবা আপনি নিজেও রান্না করে খাইতে পারেন না, তাহলে কি হবে? আপনাকে খাবার কি আপনার পেটে যাবে? যাবে না। এমনকি ওই যে বাজারগুলো আপনি করে নিয়ে গেলেন অনেক খরচা করে, সেই বাজারগুলোও কিন্তু ওই বাড়িতে থেকেই পচে কিন্তু নষ্ট হবে। ঠিক আমাদের এই জমিটার ক্ষেত্রেও সেই একই ঘটনাটা ঘটছে। কেমন ঘটছে? আমরা টনকে টন রাসায়নিক সার কিন্তু আমাদের এই জমিতে ব্যবহার করছি।
এই টনকে টন রাসায়নিক সার জমিতে ব্যবহার করার পরেও এই রাসায়নিক সারটাকে যে রান্দা করে, অর্থাৎ যে রাঁধুনিটা কিন্তু গাছকে খাওয়ার উপযোগী করে দেবে, সেই রাঁধুনিটা কিন্তু নাই জমিতে, রাঁধুনিটাই কিন্তু নাই। আপনারা কিন্তু এটা সকলেই জানেন যে আমরা যে রাসায়নিক সারটা জমিতে ব্যবহার করি, সেই রাসায়নিক সারটা কিন্তু জমিতে সরাসরি গ্রহণ করতে পারে না, গাছ কিন্তু সরাসরি গ্রহণ করতে পারে না, গাছকে খাওয়ার উপযোগী করে দেওয়া হয়, তারপরে কিন্তু গাছ সেটা গ্রহণ করে খাদ্য হিসাবে। এখন ওই যে রাঁধুনিটা কে? এই রাঁধুনিটাই হচ্ছে আমার জমির নিচে যেগুলো আছে, বিভিন্ন কেঁচু, বিভিন্ন অণুজীবী, এমনকি বিভিন্ন উপকারী যে পোকামাকড়গুলো আছে, সেইগুলাই কিন্তু হচ্ছে যে ওই জমির রাঁধুনি, অর্থাৎ ওই গাছের রাঁধুনি। মানে যে আমরা রাসায়নিক সারটা দেব, অণুজীবীগুলা গ্রহণ করবে, তারা খাবার রেডি করে দেবে, সেই খাবারটা কিন্তু গাছ সংগ্রহ করে খাদ্য হিসাবে। তা আমার এই জমিতে আমাদের পূর্বে, এখন যদি আমার এই জমিটা যদি সুস্থ হয়, এই মাটিটা যদি সুস্থ হয়, আমার এই এক মুঠো মাটিতে, অর্থাৎ এক মুঠো সুস্থ মাটিতে যে পরিমাণের অণুজীবী থাকে, সেটা হচ্ছে সমগ্র পৃথিবীর মোট জনসংখ্যার চাইতেও বেশি। অর্থাৎ এক মুঠো মাটির ভিতরে যে পরিমাণ অণুজীবী থাকবে, সেটা সমগ্র পৃথিবীর মোট জনসংখ্যার চাইতেও বেশি। আদেও কি আছে আমাদের এই মাটিতে? আদেও কি সেই অণুজীবীগুলো আছে? নাই। এই না থাকার কারণে আমরা যে রাসায়নিক সারগুলো জমিতে ব্যবহার করছি, সেগুলো জমিতে যেমনি পচে নষ্ট হচ্ছে, আমাদের টাকা অপচয় হচ্ছে, এমনকি জমিকেও আরো ক্ষতি করে তুলছে। এমনকি আমরা যে ফসলটা বপন করছি, সেই ফসলেরও কিন্তু সে ক্ষতি করছে। এখন এই থেকে আমাদের বাইর হয়ে আসতে হবে, এই সংকটটাকে থেকে বাইর হয়ে আসতে হবে, এবং এই জমিকে আমরা পুনর্জীবী করে তুলবো। কিভাবে গড়ে তুলবো? আমরা সাধারণত এখন, আমি এই সময়তে আপনাদেরকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা কিন্তু এখন জমিগুলা খালি পরিস্থিতিতে আছে। কেমন? আমরা বিভিন্ন জায়গাতে গম কাটছি, গম কাটার পরে জমিগুলা কিন্তু পরবর্তীতে একটা চাষের জন্য উপযোগী করে গড়ে তুলবো। এমনকি পেঁয়াজ উত্তোলন করছি, পেঁয়াজ তোলার পরে যে জমিগুলো ফাঁকা হচ্ছে, সেই জমিগুলা চষে মশে রেডি করছে, হয়তো পাট বুনবো কিংবা অন্য কোনো সবজি আবাদ করব। ঠিক এই সময়তে এসে কিন্তু আমাদের এই জমিগুলোকে কিন্তু পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসতে হবে। নয়তোবা আমরা যে চারিদিকে দেখছি, এদিকে চারিদিকে সবুজ ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত, পেঁয়াজের ক্ষেত, আর কিছুদিন পরে, অর্থাৎ আরো 20-30 বছর পরে কিন্তু এই জিনিসগুলার আমাদের থাকবে না। এই সবুজগুলা, এই জিনিসগুলা, এই এত সুন্দর যে চাষ করছে, এই চাষগুলা কিন্তু আর হবে না। কেন হবে না আমি বলছি, কারণ আজ থেকে দেখা যাচ্ছে 90 দশকের যুদ্ধের পরবর্তীতে কিন্তু আমাদের এই মাটিগুলাতে যে কৃত্রিম যে জৈব কার্বন যেটা বলি আমরা, এই জৈব কার্বনের পার্সেন্টেজ ছিল কিন্তু 1.5 থেকে 2 এর ভিতরে। এমনি সুস্থ যে মাটিগুলা, এই সুস্থ মাটির কার্বন জৈবন থাকার প্রয়োজন কিন্তু 5। তারপরেও কিন্তু যুদ্ধ পরবর্তীতে কিন্তু আমাদের এই মাটিগুলোতে 2 পর্যন্ত আপনার জৈব কার্বন ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সময়তে এসে আমাদের কিন্তু এই যে আবাদি জমিগুলো আছে, আমাদের দেশে যে আবাদি জমিগুলো আছে, সেই জমিগুলোর কিন্তু জৈব কার্বনের পরিমাণ এখন 1-এরও নিচে, এবং এমনকি কোনো জায়গাতে আবার এই জৈব কার্বনের পরিমাণটা নামতে 0.5 অর্থাৎ 0.4 এর কাছাকাছি চলে এসছে। তার মানে কি, আমাদের জমিগুলো এখন ডেঞ্জার জোনে আছে। এমনকি কিছুদিন পরবর্তীতে কিন্তু আমাদের জমিগুলো কিন্তু মরুভূমির আকৃতি ধারণ করবে, এমনকি কোনো ধরনের ফসল ফলবে না, এবং জমিগুলো হয়ে গেছে কি একটা রুক্ষ। তো এই পরিস্থিতিতে আমাদের এই জমিগুলোকে নতুন করে তৈরি করতে হবে। এখন আমি যে পয়েন্ট করান বলবো, সেটা যে 3টা পয়েন্ট বলবো। এই 3টা পয়েন্টের 3টা যদি আপনারা চেষ্টা করেন, তাহলে কিন্তু জমিগুলা কিন্তু পূর্বের অবস্থানে ফিরে আসা সম্ভব। সেটা হচ্ছে, এই যে এখনকার আমি যেটা বললাম, এখন জমিগুলো পড়ে আছে, এই সময় এসে আপনারা যদি বিভিন্ন ধরনের যে বাড়িতে যে গোবর সারগুলা হয় আর কি, যে ভার্মি কম্পোস্ট গুলা, সেগুলা জমিতে মানে শুকায়, অর্থাৎ ঝরঝরি করে সরাসরি কিন্তু জমিতে গোবর নিয়ে এসে ফেললে কিন্তু সেটা ক্ষতি হবে। সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, মানে ঝুরঝুরি যে ভার্মি কম্পোস্ট গুলো আছে, সেগুলো নিয়ে এসে আমাদের জমিতে যদি ছিটাই দিই, তাহলে কিন্তু ওই জৈব কার্বনের ঘাটতিটা কিছুটা হলেও মেটানো সম্ভব। দ্বিতীয়টা হচ্ছে যে আমরা সবুজ সার জমিতে ব্যবহার করতে হবে। সবুজ সার বলতে কি, আমরা যদি এই জমিতে এখন ধনচে বনে রাখি কিছুদিনকার জন্য, অর্থাৎ 30 থেকে 35 কিংবা 40 দিন যখন ধনচের গাছগুলো বয়স হবে, সেক্ষেত্রে যদি আমরা
জমি গাড়ি দিয়ে যদি চষে দিই, অর্থাৎ রুটার দিয়ে যদি জমিগুলোকে সুন্দর করে চষে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে জৈব সার মানে সবুজ সারটা হবে, সেটা থেকেও কিন্তু আমরা এই জৈব কার্বনের কিছুটা ঘাটতি পূরণ করতে পারবো। 3 নম্বর যেটা আমরা বলছি সেটা হচ্ছে, আমরা যে গমগুলা কাটছি, গম কাটার পরে আমরা কি করি, ওই যে গমের নাড়াগুলো আছে না, সেগুলো কিন্তু আমরা পোড়াই ফেললে কি করি, যেমনি আমরা পোড়াই ফেলার কারণে কিছু কিছু উপকার পাই। কিছু উপকার বলতে, জমিতে যে ঘাসগুলা থাকে, ঘাসের যে বীজগুলা থাকে, সেই বীজগুলা কিন্তু নষ্ট করা সম্ভব হয়। এমনকি অপকারী যে মানে ক্ষতিকারক যে পোকাগুলা থাকে, সেগুলো কিন্তু নষ্ট হয়। সেই সাথে কিন্তু যেমনি ক্ষতিকারক জিনিসগুলো নষ্ট হয়, আবার কিন্তু উপকারী জিনিসগুলো নষ্ট হয়। যে উপকারী যে অণুজীবীগুলো আছে, সেগুলো নষ্ট হয়ে যায়। কেঁচো যে উপকারী কীটপতঙ্গগুলো আছে, সেগুলোও কিন্তু ওই পুড়ে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে জমিতে আমরা নাড়াগুলো যদি না পোড়ায়, রুটার দিয়ে গাড়ি দিয়ে যদি চষে দিয়ে জমির সঙ্গে রেখে দিই, তাহলেও কিন্তু আমার এই জৈব কার্বনের যে ঘাটতিটা আছে, সেটা কিন্তু পূরণ করা অনেকটাই সম্ভব। এখন আমি যেটা বলবো, এই যে 3টা যে বিষয় নিয়ে আপনাদেরকে যেটা বললাম, এটা অবশ্যই আপনারা চেষ্টা করেন। এমনকি আমাদের দেশের যে মাটিগুলো আছে, এই মাটির যে পিএইচ এর মাত্রাটা সাধারণত 6.5 থেকে 7-এর ভিতরে যদি থাকে, তাহলে সোনায় সোহাগা, অর্থাৎ আমাদের জমি একদম সুস্থ। কিন্তু আমাদের দেশের যে পিএইচ এর মাত্রাটা আছে এখন বর্তমানে, সেটা হচ্ছে যে 8-এরও উপরে। সেক্ষেত্রে আমাদের মাটিগুলো হয়ে যাচ্ছে কিন্তু রুক্ষ। সেক্ষেত্রে এই সময় এসে এই চাষের সঙ্গে আমরা কিন্তু জমিতে জিপসামের পার্সেন্টেজটা বৃদ্ধি করবো। অর্থাৎ জিপসাম যদি আমরা এখন এই সময় এসে ব্যবহার করি, তাহলে জমিতে এই রুক্ষতাটা দূর হবে। এমনকি জমিতে যে আমরা জিঙ্ক বোরনগুলো যেগুলো ব্যবহার করি, সেগুলো কিন্তু গাছকে খাওয়াইতে সুবিধা হয়। সেক্ষেত্রে অবশ্যই আমরা কিন্তু এই সময়তে এসে জিপসাম ব্যবহার করব জমিতে। এবার এখন আমরা যে কথাগুলো বললাম, আসলে এই কথাগুলো আমরা হয়তো দেখলাম কিংবা শুনলাম, শোনার পরে যদি আমরা চেষ্টা না করি, তাহলে কিন্তু আমরা এই মরুভূমির দেশে বাস করার মতো ভবিষ্যতে হবে। সেইটাই যদি না হয়, সেজন্যে আমরা যারা কৃষক আছি, তারা এই বিষয়টা আমরা মাথায় নিই। এমনকি আমরা সকলে কিন্তু এই জৈবনটা জমিতে কিভাবে জৈব কার্বনটা কিভাবে বৃদ্ধি করা যায়, সেটার দিকে নজর রাখবো, এবং জমিতে বেশি বেশি পরিমাণে আমরা জৈব সার ব্যবহার করব। রাসায়নিক সারটা কম পরিমাণে ব্যবহার করব। শুধু আমরা কৃষকরাই যদি এগিয়ে আসি, তাহলে কিন্তু হবে না। আরো যারা আছে না কেন, আমরা সকলেই কিন্তু এই কৃষকের সাথে একমত পোষণ করে আমাদের এই পরিবেশকে রক্ষা করতে হবে, আমাদের এই মাটিটাকে রক্ষা করতে হবে। সেক্ষেত্রে আমি আরেকটা কথা যেটা বলবো, যদি আমাদের এই মাটিটা সুস্থ থাকে, তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে একটা সুষ্ঠু একটা ফসল পাবো। আর সুষ্ঠু যদি ফসল পাই, একটা সুষ্ঠু খাবার পাবো। আর সুষ্ঠু খাবার পাইলে কিন্তু আমাদের স্বাস্থ্যটাও কিন্তু ভালো থাকবে। আমার আপনার সকলেরই স্বাস্থ্য ভালো থাকবে। এমনকি আমরা সুন্দরভাবে পৃথিবীতে কিন্তু বসবাস করতে পারবো। তো ধন্যবাদ সকলকে, সকল কৃষক ভাইদেরকে। সেই সঙ্গে আমি একটা কথাই বলবো, আমাদের চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।